এই পেপার পেপার, আজকের গরম খবর, পেপার পেপার। ফুরফুরে সকাল। এখন আমাদের হাতে কোনো নতুন কেস নেই। দিব্যি নিজেদের অফিসে মন দিয়ে পুরোদমে কাজ করে চলেছি। আমি আর অম্বরীশ স্নান সেরে তৈরি হয়ে গিয়েছি। আজ একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে। একটু আগেই কাগজওয়ালা এসে দরজার সামনে কাগজ রেখে গেলেন। আমি সেটা নিয়ে এসে চায়ের কাপে চুমুক দিয়ে সবেমাত্র ভাঁজ খুলে প্রথম পাতায় চোখ রেখেছি, হুট করে যেন একটু বিষম খেয়ে উঠলাম। এতক্ষণ মনে হচ্ছিল সব কিছু কত নিশ্চিন্তভাবে চলছে, কিন্তু এটা আবার কি খবর? আগে পরে কিছু না ভেবে ছুটলাম অম্বরীশের কাছে। গিয়ে দেখলাম অম্বরীশ নিজের ঘরে বসে আপন মনে দুকলি বিদ্রোহ গান গুনগুন করে গেয়ে চলেছে। এই অম্বরীশ, আজকের খবরের কাগজটা পড়েছো? না, এখনো সময় পাইনি। একটু পরেই চাটা খেয়ে দেখবো ভাবছিলাম। কেন, বিশেষ কিছু আছে নাকি? বিশেষ বলে বিশেষ, আমাদের সেই যোগেশ্বর বাবুর বাড়ির কেসটা নিয়ে। কেন, সেখানে আবার কি হয়েছে? আবার কিছু চুরি যাওয়ার তো কথা নয়। চুরি নয়, শাস্তির নজির। আজ সকালের খবরের কাগজে বেরিয়েছে বিখ্যাত ব্যবসায়ী যোগেশ্বর বাবুর বাড়িতে দেবীর গহনা চুরি করার দায়ে তার ভাই ও সেই যুবতী পরিচারিকাকে যোগেশ্বর বাবু খোদ পুলিশের হাতে তুলে দিয়েছেন। যাক, তবে সেদিনের আমার কথাটা ওনার খুব একটা অপছন্দ হয়নি। আসলে কি জানো তো অদ্বৈত, অপরাধ হলো এমন একটা বিষয় যা শাস্তিবিহীন পড়ে থাকলে অপরাধী দিন দিন আরো হিংস্র হয়ে ওঠে। শেষবেলায় এসে অপরাধী হয়তো এমন কিছু একটা করে বসে যে সেটা আর সামাল দেওয়া যায় না। তা ঠিক। এই বিষয়টা নিয়ে আমি খুব আশ্চর্য হয়েছি। যোগেশ্বরবাবু গহনা চুরির বিষয়টা পুলিশকে না জানিয়ে আমাকে জানিয়েছিলেন একটাই কারণে, যাতে এই বিষয়টা পাঁচকান না হয়, কারণ এটার সাথে ওনার পারিবারিক সম্মান জড়িত রয়েছে। কিন্তু কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে নিজে চেঁচে পড়ে থানায় গিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করে ক্ষান্ত না থেকে আবার প্রেস অফিস পর্যন্ত ছুটলেন। এই একটা জায়গায় আমার বড় খটকা লাগছে অদ্বৈত। কাজটা কি ঠিক হলো? কেন, এখানে ভুল কি দেখলে? অনেক কিছু ভুল রয়েছে। এতটা বাড়াবাড়ি বোধহয় না করলেও হতো। শাস্তি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এসব আবার। এটাও তো হতে পারে উনি এই খবরটা নিজে খবরের কাগজে ছাপিয়ে দিয়ে এটা প্রমাণ করতে চাইলেন যে ওনার বাড়ির দেবীর দিকে কেউ লোভী নজর দিলে তাকে উনি শাস্তি দিতে পিছু পা হবেন না, সেটা ওনার পরিবারের কেউ হলেও না। হ্যাঁ, এটাও হতে পারে, অসম্ভবের কিছুই নেই, কিন্তু তাও এটা মনে হয় একমাত্র উদ্দেশ্য নয়। যাক, ছাড়ো সেসব কথা। আমাদের যেটুকু করণীয় ছিল আমরা সেটুকু করে এসেছি। এখন আর এই বিষয়টা নিয়ে জলঘোলা না করাই ভালো। বেশ, তবে এখন খেতে চলো, সকালের খাবারটা খেয়েই বেরিয়ে পড়ি। আমি আর অম্বরী সকালের জলখাবার করে নিয়ে নিজেদের কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসে করে বাজার সংলগ্ন এলাকায় নামতে হলো। সেখান থেকে একটু হাঁটলেই অম্বরীশের কর্মস্থল। আমার ঠিকানা এখন একটু বদল হয়েছে। আমার অফিস থেকে এখন আরেকটি নতুন কাজের ভার দেওয়াতে আমার কর্মস্থলটা একটু বেশি দূরে হয়ে গিয়েছে। বাস থেকে নেমে দুজনেই গল্প করতে করতে হেঁটে চলেছি, কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। রাস্তায় সেদিন হঠাৎ করে চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম। অ্যাক্সিডেন্ট তো রাস্তাঘাটে অনেক দেখেছি, কিন্তু কেন জানি না এই অ্যাক্সিডেন্টটা খুব একটা স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। আমার মনে হয় অম্বরীশের কাছেও এটি একটু অদ্ভুত ঠেকেছে। অ্যাক্সিডেন্ট হবার সাথে সাথেই যেমন লোকজনের ভিড় জমে যায়, ঠিক তেমনই হয়েছে। সঙ্গে সঙ্গে যেই গাড়িতে ধাক্কা লেগেছিল সেই গাড়িটাও লোকজন ঘেরাও করে আটক করেছে। এই রে, অ্যাক্সিডেন্টটা গুরুতর বলে মনে হচ্ছে। এই এসো তো। কিন্তু আজ যে অফিসে তাড়াতাড়ি যেতে বলেছে। আরে কি আশ্চর্য, চোখের সামনে এমন দুরবস্থা দেখেও একবার চোখের দেখা দেখতে যাবো না বলছো? অমন চাকরি আমি করি না, তাতে চাকরি গেলে যাবে। বেশ, তোমার যদি দেরি না হয় তবে চলো। আমি আর কোনো দ্বিমত পোষণ করতে পারলাম না। দুজনে এগিয়ে গেলাম সেই ভিড়ের কাছে। আমাদের অফিস যাবার পথে খুব ঘিঞ্জি এই বাজারটা, আর অ্যাক্সিডেন্টটা সেই ঘিঞ্জি জায়গায় ঢোকার মুখেই হয়েছে। এই অদ্বৈত, এসো এসো। এ কি, আপনারা একটু সরুন, দেখি একটু সরে যান দয়া করে। ইস,
ইনি তো পুরো অচেতন হয়ে গেছেন। কেউ একটু গাড়ির ব্যবস্থা করে দিন না। আমার চোখের সামনে অম্বরীশ হাঁটু মুড়ে ওখানে বসে বেশ কিছুক্ষণ ভদ্রলোকের হাতটা ধরে পালস পাবার চেষ্টা করলো, কিন্তু না, সেটাও পাওয়া যাচ্ছে না। এদিকে ভদ্রলোকের পাশে বসে ওনার স্ত্রী অঝরে কেঁদেই চলেছেন। এবার অম্বরীশের মুখ কিছুটা ফ্যাকাশে হয়ে উঠেছে। আমি কিছু বলতে যাব, তখনই ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠলেন, সব হয়েছে এই ট্যাক্সি চালকের জন্য। এমনিতেই জায়গাটা কত ছোট, তার মধ্যে এখানে এত জোরে গাড়িটা ঢুকিয়ে দিল। এসব লোকেদের জন্যেই রাস্তাঘাটে এত বিপত্তি। এখন এনাকে ধরে আচ্ছা করে 2 ঘা দেওয়া উচিত। বড় লোকই হাবভাব যত সব। ট্যাক্সিটাকে যেন মানুষের ওপর তুলে দিতে পারলেই বাঁচে এরা। ঠিক হয়েছে, এবার খাক পাবলিক প্যাদানি। এদের উচিত শিক্ষা দেবার জন্যই এটাই চাই। আচ্ছা, এখন ওনাকে মারধর করে কি কোনো লাভ আছে? তাহলে কি করবো মশাই? ওনাকে ধূপধুনো দিয়ে পুজো করবো? দেখুন, এনার অবস্থা কিন্তু ভালো নয়। দয়া করে কেউ একজন গাড়ি ডেকে দিন। শুধু শুধু একজনকে এভাবে পিটিয়ে তো কোনো লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে, এখন পরবর্তী কাজটা করুন না। আমি আমার ব্যাগ হাতড়ে একটা জলের বোতল অম্বরীশের দিকে এগিয়ে দিলাম। এই নাও, একটু জল ছিটিয়ে দেখো তো কাজ হয় কিনা। আমার কথা শুনে অম্বরীশ ভদ্রলোকের চোখে মুখে জল ছেটানো শুরু করলো। ভদ্রলোকটির জামা প্রায় ভিজে গেছে, কিন্তু তাও ওনার হুঁশ ফেরেনি। না না, হচ্ছে না, এভাবে হবে না, ডাক্তার লাগবে। এই এই ভিড়টা একটু হালকা করুন না দয়া করে, একটু হাওয়া বাতাস আসতে দিন। সরুন সরুন। এই তুমি একটু হাত লাগাও, এনাকে তুলে ধরতে হবে। গাড়িটা এসে এমন করে মেরে দিল যে কাঁদবেন না, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমাদের হম্বি তম্বি দেখে ওখানকার কিছু মানুষ সত্যিই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি ডেকে ওই ভদ্রলোক আর মহিলাটিকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। তারপর অতি কষ্টে সেই আধমরা চালককে ভিড়ের হাত থেকে বাঁচিয়ে তাকেও তার ট্যাক্সিতে উঠিয়ে দেওয়া হলো। উনি এতটাই মার খেয়েছেন যে যেতে যেতে বেহুশ হয়ে আবার আরেকটা অ্যাক্সিডেন্ট করতে পারেন বলে আমাদের বেশি চিন্তা হচ্ছিল। তারপর জায়গাটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতেই আমরাও ধীরে ধীরে নিজেদের গন্তব্যের দিকে আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু যেতে যেতে অম্বরীশ বলে উঠল, আজকের দিনের শুরুটাই কেমন যেন বেঢপ রকমের হলো, তাই না? আমার শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু হঠাৎ চোখের সামনে দুর্ঘটনা প্রত্যক্ষ করতে হলো বলে এটা বলছো তো? মনটা খুব খচখচ করছে। কেন জানি না, এই অ্যাক্সিডেন্টটা দেখে খুব চিন্তা হচ্ছে। এখানে তো রোজ ঠিক এমনই ভিড়ভাড়টা থাকে, তবে তবে আজ হঠাৎ এমন একটা দুর্ঘটনা। তাও আবার ভদ্রলোকের সারা শরীর অক্ষত রয়েছে, শুধু কপালটা ফেটে গিয়েছে। অথচ এটুকু আঘাতে শরীরে কোনো সার নেই। খুবই অদ্ভুত লাগলো বিষয়টা। ট্যাক্সিটা তো পিছন থেকে এসে ধাক্কা মারলো, আর তাতেই তো লোকটা সোজা ল্যাম্পপোস্টে গিয়ে বাড়ি খেলো। তবে তুমি আহত ব্যক্তির ব্যাপারে যেটা বলছো সেটা তো এমন কিছু অদ্ভুত নয়। অনেক সময় রক্তাল্পতা থাকলে এরকম হয়, ভয় পেয়েও এমন হুঁশ চলে যেতে পারে। না, আমি তো চোখের চামড়া টেনে দেখলাম, ওই ব্যক্তির মোটেও রক্তাল্পতা নেই। আর ওনার দেহটা যেন ওই সামান্য কিছু সময়ের মধ্যেই কি শক্ত হয়ে উঠল। কি হলো বলো তো? জানি না। এই থাক, ওসব কথা এখন বাদ দাও, নয়তো তুমি আজ সারা দিন নিজের কাজে মন বসাতে পারবে না। এই আমি এলাম, তুমি সাবধানে এগো। আমি আর অম্বরীশ দুজনের পথে চলে গেলাম। সারাদিন বেশ ভালোই কাজকর্ম নিয়ে থাকতে থাকতে সময় কেটে গেল। সকালের অ্যাক্সিডেন্টের কথা আমার আর মনেও আসেনি। সন্ধ্যা হতেই দুজনে নিজেদের ঠিকানায় ফিরে এলাম। অম্বরীশ সকালের খবরের কাগজটা খুলে পড়তে বসেছে, আর অন্যদিকে আমি নিজের একটা লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। খবরের কাগজ পড়া শেষ হতেই অম্বরীশ ওর চেয়ার থেকে উঠে এসে আমার মুখোমুখি এসে বসল। আমি নিজেই কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কিছু ভাবছো নাকি? নতুন রহস্যময় কিছু লেখা আছে নাকি? থাকলে তো ভালোই হতো। মাথার ব্যবহার যত বাড়ে বুদ্ধি তত বেশি খোলতাই হয়। আরাম নিলেই সমস্যার, বুঝলে? তখন সব বুদ্ধিগুলো একদম এঁটে বসে যায়। এত উসখুস করছো কেন বলো তো? নতুন কোনো কেস নেই, আমার বুদ্ধির কেরামতি দেখাতে পারছি না। দূর, এমন জীবন ভালো লাগে নাকি? আজ সকালেই তো একটা অ্যাক্সিডেন্ট দেখলে, ওটা নিয়েই নয় ভাবনা চিন্তা শুরু করো। এই কেসটা যদি হাতে আসতো তবে না, এলে হয়তো আবার নতুন কিছু জানতে পারতাম।
সেসব তো এখন হবার না, বাদ দাও। অম্বরীশের দূরদৃষ্টি জোর আছে বলতে হবে। এই অ্যাক্সিডেন্টটা হবার পরের দিনই যথারীতি ঠিক সন্ধ্যার সময় দেখি আমার পাশে রাখা টেলিফোনটা বেজে উঠল। আমি রিসিভ করে কথা বলতে বলতে আমার ভোরুর বেশ কিছু আশ্চর্যজনক ওঠানামা দেখে অম্বরীশ নিজেও একটু অবাক হলো। হ্যালো, কে? আমরা যাব, হ্যাঁ, আগামীকাল সকালে ওই 9:30 নাগাদ যাব। রাখছি তাহলে। কি হলো? কে ফোন করেছিল? আমি কোনো উত্তর না দিয়ে অম্বরীশের মুখের দিকে তাকিয়ে শুধু মুচকে মুচকে হাসলাম। আরে বলবে তো কি হয়েছে। তোমার প্রার্থনায় জোর আছে অম্বরীশ। গতকালের অ্যাক্সিডেন্টের কথাটা এখনো পর্যন্ত তুমি নিশ্চয়ই বেমালুম ভুলে যাওনি। তবে কি আমি যা ভাবছি? হ্যাঁ, একদমই তাই। ওটা তোমার কাছে ঘুরে ফিরে এসে ঠেকেছে। এবার তোমার খেল দেখাতে পারবে। আজকে রাতে ভালো মতন শান্তির ঘুম ঘুমিয়ে নাও, কারণ সেদিন অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তি এখন আর বেঁচে পড়তে নেই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই চোখ কপালে তুলে লাভ নেই। আরও আছে, সেই ব্যক্তি নিজেই একজন পুলিশ অফিসার। এবার আশা করি বুঝতে পারছো যে কেসটা ঠিক কতখানি জটিল হতে চলেছে। ভালো মাথার ব্যায়াম হবে এটাই। ঠিক আছে, অসুবিধা নেই। দেখি এই কেসটা আমায় কতখানি নাকানি চোবানি খাওয়াতে পারে। পরের দিন যথারীতি আমাদের কথা মতো আমরা পুলিশ অফিসার ভবদেব বাবুর বাড়িতে উপস্থিত হলাম। দরজায় কলিং বেল বাজাতেই একজন ভদ্রমহিলা এসে দরজা খুলে অবাক চোখে ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে রইলেন। চোখ মুখ ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো। বাড়ির ভিতর থেকে তখন বিভিন্ন মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে। আমি নিজেই এবার আমাদের পরিচয় দিতে প্রথমে কথা শুরু করলাম। নমস্কার, আমরা সুমিত্রা দেবীর সাথে একটু কথাবার্তা বলতে এসেছি এখানে। আমি অদ্বৈত আর উনি অম্বরীশ। আমাদের এই বাড়িতে ডাকা হয়েছিল, যদি দয়া করে সুমিত্রা দেবীকে ডেকে দেন তবে ভারী উপকৃত হই। ও নমস্কার, ভিতরে আসুন। আমি পুলিশ অফিসার ভবদেব মাইতির স্ত্রী সুমিত্রা মাইতি। আমি গতকাল আপনাদের ফোন করেছিলাম। আসলে আসলে আমার স্বামী মারা গিয়েছেন। মানুষজন বিপদে পড়লে পুলিশের কাছে যান, কিন্তু আমার স্বামী তো নিজেই পুলিশ ছিলেন। তারপরেও তাকে এভাবে মরতে হলো। তাই আর কার ওপর ভরসা করব বুঝতে পারছিলাম না। তাই তাই বাধ্য হয়েই আপনাদের সাথে যোগাযোগ করলাম। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। এই ভদ্রমহিলার মুখে ওনার পরিচয় শুনে আমি আর অম্বরীশ একটু অবাক হলাম। তবে যে অ্যাক্সিডেন্টের স্থানে আমরা বডিটা আগলে অন্য আরেকজন মহিলাকে কাঁদতে দেখেছিলাম, তাহলে উনি কে? তাও নিজের সন্দেহকে যতটা সম্ভব ঢাকা দিয়ে আমি বললাম, আপনি আপনি শান্ত হন। আপনার যা কিছু বলার আছে সবটা আমাদের খুলে বলুন। দেখুন, কান্নাকাটি কিন্তু কোনো সমস্যার একমাত্র সমাধান নয়, তাই ভয় না পেয়ে যা জানেন বলে ফেলুন। আমার স্বামী কিছুদিন ধরেই খুব অশান্তিতে ভুগছিলেন। ঘরে বাইরে কোথাওই শান্তি পাচ্ছিলেন না একটু। আসলে একটা কেস নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। আবার অন্যদিকে আমাদের নিজেদের পরিবারের মধ্যেও অনেক অশান্তি চলছিল। সেই জন্যে ওনার শরীরের প্রতি অযত্নও হচ্ছিল। মাঝে মধ্যেই উনি অসুস্থ হয়ে পড়ছিলেন। কিন্তু কিন্তু এভাবে যে উনি মারা যাবেন, এটা আমি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমার একটা বিবাহযোগ্য মেয়েও আছে জানেন। এখন যে আমরা দুজনাই আশ্রয়বিহীন হয়ে গেলাম। ওনার যখন মাঝে মধ্যেই শরীর খারাপ করতো, তখন কি উনি ডাক্তার দেখিয়ে ওষুধ খেতেন নাকি নিজের চিকিৎসা নিজেই করতেন? সেভাবে ডাক্তার দেখানো হয়নি বললেও ভুল বলা হবে। ও মাঝখানে একবার ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু ডাক্তার তেমন সন্দেহজনক কিছুই ধরতে পারেননি। উপরন্তু বলেছিলেন কাজের চাপ পড়ে হয়তো ঠিকমতো ঘুম হচ্ছে না, তাই এমন থেকেই খাবার হজমে সমস্যা হচ্ছে, বমি হচ্ছে, জ্বর জ্বর ভাব লাগছে। উনি যেই ওষুধগুলো খেতেন সেগুলোর খাম বা কাগজ বা প্যাকেট কিছু রয়েছে? হ্যাঁ আছে, ওনার ড্রয়ারে খুঁজলেই পাওয়া যাবে। আসলে উনি ওনার কাজের জায়গায় কারোর হস্তক্ষেপ পছন্দ করতেন না, তাই এর পূর্বে কখনো উনি কোথায় কি রাখতেন তার ঘেটে ঘুটে দেখিনি।
আমার নিজের জিনিসপত্র রাখার জন্য যে অংশটুকু রয়েছে সেটাই নিজে গুছিয়ে রাখতাম। উনি নিজের কাজ সাধারণত নিজেই করে নিতে বেশি পছন্দ করতেন। অন্য কেউ ওনার কোনো জিনিস গুছিয়ে দিলেও সেটা বেশিরভাগ সময়ই ওনার মন মতন হতো না। ওনার কোনো শত্রু ছিল বলে আপনার মনে হয়? ভালো করে ভেবেচিন্তে উত্তর দেবেন। না না, থানায় সবাই ওনাকে খুব সম্মান দিয়েই চলতেন। কিন্তু সত্যি যদি কোনো শত্রু না থেকে থাকে তবে তো আজ এভাবে ওনার মৃত্যুটাই ঘটতো না। আমি সত্যি কিছু জানি না, বিশ্বাস করুন। আমি শুধুমাত্র এইটুকু চাই যে বা যারা আমার এমন সর্বনাশ করলো তারা যেন কিছুতেই ছাড়া না পায়, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। আমরা সুমিত্রা দেবীর সঙ্গে কথাবার্তা বলছি, ঠিক এমন সময় দেখতে পেলাম সিঁড়ি দিয়ে একজন চীনা ভদ্রমহিলা থমথমে মুখে নিচে নেমে আসছেন। পরনে একটা পাতলা আর হালকা রঙের শাড়ি। আরে আপনি তো সেদিন ভবদেব বাবুর অ্যাক্সিডেন্টের সময় ওখানে ছিলেন, তাই না? আজ্ঞে হ্যাঁ, যিনি মারা গেছেন উনি আমার দাদা হন। সেই দিন আমার স্বামী অমন অচেতন হয়ে যাবার পর দিদি তো ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই ঠিক করা যায়নি। মানুষটা ওভাবে চলে গেলেন। হ্যাঁ, সেদিন ঘটনাস্থলে আমরা ছিলাম, আমরা দেখেছি আসল বিষয়টা। তবে আপনি এখনই এতটা ভেঙে পড়বেন না। আচ্ছা, ভবদেব বাবুর বডিটা রয়েছে নাকি সৎকার হয়ে গেছে? না, গতকাল রাতেই দাহ কার্য সম্পন্ন হয়েছে। এত তাড়াতাড়ি এটা না করলেই বোধহয় ভালো হতো। যাক সেসব। ওনার পোস্টমর্টেম করা হয়েছিল? হ্যাঁ, গতকাল দাদার থানা থেকেও খবরটা শুনে অনেকে এসেছিলেন। ওনারাই দ্রুত পোস্টমর্টেমের ব্যবস্থা করে দিয়েছিলেন। হাসপাতালে নিয়ে যাবার কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে দাদার মৃত্যুর সংবাদটা আমাদের দিয়েছিলেন। এমন সুস্থ সবল মানুষের মৃত্যু সংবাদে থানার অন্যান্য পুলিশ অফিসাররা নিজেরা দায়িত্ব নিয়েই পোস্টমর্টম করেছেন। ডাক্তার কি জানিয়েছেন, মানে কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো? এখানেই তো আমার সব থেকে বড় খটকাটা লাগছে। ডাক্তার কিন্তু ওনার মৃত্যুর কোনোরূপ কোনো কারণ খুঁজে পাননি। আমার আশা ছিল অন্তত পোস্টমর্টেম করা হলে কিছু অন্তত জানতে পারবো, কিন্তু সেখানেও আশ্চর্যজনকভাবে কিচ্ছু বের হয়নি। অথচ এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা আমি নিশ্চিত। আমি নিজে হাসপাতালে গিয়ে কথা বলেছি। ওখানকার ডাক্তাররা পর্যন্ত জানিয়েছেন যে আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যাননি। উনি আঘাত পেয়েছিলেন ঠিক, তবে তা এতটা গুরুতর নয় যে তাতে প্রাণ সংশয় হতে পারে। এর চেয়েও বহু ক্রিটিক্যাল কেসের রোগী কিন্তু চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারে। আপনার কি মনে হয় এটা শুধুই দুর্ঘটনা? না, এটা কখনোই দুর্ঘটনা হতে পারে না। আমার মনে হয় এর পিছনে কারো ষড়যন্ত্র রয়েছে। কেউ ইচ্ছা করেই আমার এই সর্বনাশটা করেছে। আর সত্যি কথা বলতে সেই কারণেই আমি আপনাদের সাথে যোগাযোগ করেছি। আমাদের সাথে যোগাযোগ করতে আপনাকে কে বা কারা আপত্তি জানিয়েছিলেন? আমার শাশুড়ি মা অনেকবার আমাকে সাবধান করে দিয়েছিলেন আমি যেন কিছুতেই এসব থানা পুলিশের ব্যাপারে না জড়াই। এটা নাকি এই বাড়ির সম্মানের প্রশ্ন, বিশেষত যেখানে আমার স্বামী নিজেই একজন পুলিশ অফিসার, সেখানে তার মৃত্যুর পর বাড়িতে তদন্ত করাটা নাকি কোনো মতেই শোভনীয় কাজ নয়। আসলে সত্যিটা যত বেশি করে চাপা থাকবে এই পরিবারের অনেকের কাছেই আমার ওপর অত্যাচার চালাতে তত সুবিধা হবে। সে কি অত্যাচারের কথা আসছে কেন? এই বাড়িতে কে বা কারা আপনাকে নির্যাতন করতেন? আমি আর এখানে চুপ করে থাকতে পারছি না বৌদি। তুমি এভাবে বাইরের লোকের সামনে আমার মাকে দোষারোপ করতে পারো না। আর দেখুন, আমি আপনাদের বলছি, আমার মা একটু পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী, তাই সবকিছু একটু আধ্যাত্মিক ভাবে দেখে থাকেন। কিন্তু দাদার বডিটা কাটাছেঁড়া করতে মা পাঠাতে চাননি, কিন্তু তাও বৌদি নিজের জেদ বজায় রেখে সেটাই করেছেন। কিন্তু আমার মা এরপর বৌদিকে এই বিষয়ে আর কিছুই বলেননি। আর পুরনো দিনের মানুষদের কাছে যে মান সম্মান সবচেয়ে বড়, এটা তো আপনারা আশা করি বোঝেনি।
মা কিন্তু বৌদিকে কখনোই মারধর করেননি বা খুব খারাপ কিছু বলেননি। তবে হ্যাঁ, বারবার বলেছিলেন যে এটা নিয়ে এত জল ঘোলা না করতে। আর বৌদি, তুমি তো সবটাই জানো। এতগুলো বছর ধরে এখানে সংসার করেছো, এখনো পর্যন্ত যদি তোমাকে সবকিছু বলে দিতে হয় বা বুঝিয়ে দিতে হয়, তাহলে আর নতুন করে সত্যিই আমার কিছু বলার নেই। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই তোমার এই অভিযোগগুলো শুনে। আচ্ছা, তুমি কি এতগুলো বছরেও আমাদের আপন করে নিতে পারলে না? এই বাড়ির সম্মানহানি কি তোমার সম্মানহানি নয়? এখন দাদা আমাদের মাঝে নেই, এই সময় তো তোমাকে অন্তত আমাদেরকে একটু বুঝতে হবে। তুমি বুঝতে পারছো না মায়ের মনের এখন ঠিক কি অবস্থা? এই সময় আমার মা এই বাড়িতে এসব ঝামেলা ঝঞ্ঝাট একদম পছন্দ করছেন না। মা তো ঠিক করে খাওয়া দাওয়া পর্যন্ত করছেন না, ঘরের ছিটকিনি তুলে কান্নাকাটি করে চলেছেন। এবার তাহলে এনাদের সামনে বানিয়ে বানিয়ে এটাও বলো যে আমার মা তোমার ডিটেকটিভ ডাকা নিয়ে তোমার উপর তেজ দেখিয়ে জেদ করে অনশন করেছেন। সেটা তো আমি একবারও বলিনি। তুমি অতিথি হয়ে এসে যে এত কথা বলছো, তুমি বলো তো এই বাড়ির কোন কর্তব্যটা আমি পালন করিনি? সব সময় সব কিছু মুখের গোড়ায় তোমাদের চাওয়ার আগে হাজির করে রেখেছি। আমাকে আজ তুমি এই সংসারের প্রতি কর্তব্য শেখাচ্ছ? কিন্তু তুমি তো মিথ্যা বলছো। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মায়ের নামে মিথ্যা বদনাম করছো। নির্যাতন শব্দটা যে ঠিক কতখানি মারাত্মক একটা শব্দ, এটা বোঝো তুমি? এতদিন দাদা ছিল, তাই হয়তো তুমি একটু আমাদের শান্তিতে থাকতে দিচ্ছিলে। আজ দাদা যেতে না যেতেই আমাদের ওপর এমন ছড়ি ঘোরাতে শুরু করে দিলে বৌদি। বাহ বাহ বাহ, এখন তো মনে হচ্ছে আমাকেই আমার মাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে রাখতে হবে, নয়তো তুমি হয়তো কিছুদিন পরে মায়ের দেখাশোনা পর্যন্ত করবে না। আচ্ছা, মানে দেখুন, এই সমস্ত কথাবার্তা আপনারা নিজেদের মধ্যে বলে নেবেন। পূর্ণিমা দেবীর কথাটাও তো সত্যি, আমরা বাইরের লোক, আমাদের সামনে আপনাদের ব্যক্তিগত কলহ উন্মোচন না করাই শ্রেয়। এই কথাটা শোনা মাত্রই আমি অম্বরীশের দিকে একটু আর চোখে তাকালাম। এটাই তো আমাদের মনের গতিবিধি জানার সুযোগ। এভাবে কথোপকথনের মধ্যেই তো এদের একে অপরের প্রতি বিদ্বেষগুলো বেরিয়ে আসছিল। তবে শুধু শুধু এদেরকে থামিয়ে দিয়ে কি লাভ হলো? ঠিক আছে, আপনারা আমার ঘরে আসুন। আপনাদের তদন্তের জন্যে যা কিছু জানার এসে জেনে নিন, আর যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শুরু করে দিন। বেশি দেরি হয়ে গেলে আসল দোষী হয়তো পালিয়ে যেতে পারে। দেখুন, আমি জানতাম না যে বৌদি আপনাদের আজকে বাড়িতে ডেকেছেন, কিন্তু দয়া করে আজকে এই শোকের পরিবেশে জিজ্ঞাসাবাদ না করে আপনারা যদি পরশু আসেন তবে বড় ভালো হয়। বুঝতেই তো পারছেন বাড়ি ভর্তি লোকজন রয়েছে, কারো মনের অবস্থা স্বাভাবিক নয়। এই অবস্থায় যদি কেউ জানতে পারেন যে আমরা বাড়িতে ডিটেকটিভ ডেকেছি, তবে আমাদের কোনো আত্মীয়রাই বিষয়টাকে ভালো চোখে দেখবেন না। সেটাই তো খুব স্বাভাবিক। ঠিক আছে, সমস্যা নেই। আমরা তবে আজকে আসছি, আমরা পরশু আবার আসব। তবে পূর্ণিমা দেবী, সেদিন কিন্তু আপনার মায়ের সঙ্গেও আমরা কথাবার্তা বলবো। আগাম বলে গেলাম, যাতে আপনারা ওনাকে মানসিকভাবে প্রস্তুত রাখতে পারেন তার জন্য। আমি আর অম্বরীশ ভবদেববাবুর বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। আমার ভ্রুকুটি দেখে অম্বরীশ নিজেই মুচকি হেসে প্রথম মুখ খুলল। এতক্ষণ ঝগড়া দেখতে বেশ ভালোই লাগছিল, বলো? তোমার যে কবে থেকে এমন মহিলাদের ঝগড়ার প্রতি আকর্ষণ জন্মালো সেটাই তো বুঝতে পারছি না। ওখানে তো একদম মন্ত্রমুগ্ধের মতো ওনাদের কথাগুলো গিলছিলে। হ্যাঁ, তা সেসব শুনে মাথায় কিছু এলো? ইস, মাঝখান থেকে আমার বারণ করাতে ওনাদের ঝগড়ার আসল ক্লাইম্যাক্সটাই তোমার ভাগে বাদ পড়ে গেল। এই থামো তো, আজকে হঠাৎ বোকার মতন এমন একটা কাজ কেন করলে আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। ওনারা তো দিব্যি নিজেদের মধ্যেকার সম্পর্কে বিদ্বেষগুলো একে একে আমাদের কাছে প্রকাশ করছিল, আর এগুলোই তো আমাদের তদন্তের জন্য পরবর্তীতে কাজে লাগতে পারতো। তুমি কিন্তু শুধু শুধু এটা থামিয়ে দিয়ে আমাদের নিজেদের জন্যই কেসটাকে আরো জটিল করে দিলে ভাই। না, ভুল করছো অদ্বৈত। আপাতভাবে দেখতে গেলে তুমি যেটা ভাবছো সেটা একদম সত্যি। আজকে এত লোকের মাঝে যে আমরা তদন্তটা করতেই পারলাম না, সেটা আমি আগাম আন্দাজ করেছিলাম। আমরা আবার পরশু ওই বাড়িতে যাব। এবার তুমি একটু ভালো করে ভেবে দেখো,
আজকের এই মুহূর্ত থেকে পরশু সময়টা পর্যন্ত এই দুজন মহিলা যারা আমাদের সামনে এরকম প্রতিনিয়ত ঝগড়া করে গেলেন, তারা কিন্তু বারংবার ভাবতে থাকবেন তারা কি কি কথা বলে ফেলেছেন আর কি কি কথা এখনো পর্যন্ত বলেননি। আজকে যদি তারা সবটাই বলে ফেলতেন, তবে পরবর্তীতে তারা কিন্তু এটাই ভাবতেন যে আমাদের সামনে ঠিক কতখানি মেপে কথা বলতে হবে আর কতখানি কথা ঠিক নিজেদের জন্য চেপে যেতে হবে। সেটাই কিন্তু আমাদের জন্য আরো খারাপ হতো। তার চেয়ে বরং আজকে যেহেতু ওনাদের থামিয়ে দিলাম, তাই ওনাদের দুজনেরই মনে হবে আমার উদ্দেশ্য শুধুমাত্র বাইরের দিকে নজর দিয়ে এই কেসটা সলভ করা। আমার ওনাদের মধ্যবর্তী কোনো জুট ঝামেলা জানার বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। আর তাই এরপরে যখন আমি এই বিষয়টা নিয়ে তদন্ত করতে আবারও এই বাড়িতে যাব, তুমি দেখে নিও এই দুই মহিলা আগ্রহের সাথে নিজেদের মধ্যেকার বিদ্বেষগুলো আমার কাছে আরো রং চড়িয়ে বলতে শুরু করবে। তার মধ্যে থেকে কতখানি আমাকে নিতে হবে আর কতখানি বাদ দিতে হবে সেটুকু দেখে নেবার পালা। বাহ বাহ, ওখানে এইটুকু সময় থেকেই এত কিছু বুঝে ফেললে। সত্যি এই জন্যই বোধহয় তুমি ডিটেকটিভ আর আমি সহকারী মাত্র। এখন এখানে দাঁড়িয়ে মাথা না চুলকে চলো এগোতে থাকি। ঘড়িতে দেখো, অফিস যেতে হবে তো। দুজনেই অফিসের রাস্তায় এগিয়ে চললাম। পেটে মাত্র 1 কাপ চা আর বিস্কুট ছাড়া কিচ্ছু নেই। দুজনেই নিজেদের অফিসে পৌঁছে সেখানকার ক্যান্টিন থেকে সামান্য কিছু মুখে দিয়ে নিজেদের কাজে মনোনিবেশ করলাম। তবে আমার মন তখনও এই ঝগড়ার শেষ দৃশ্যটা দেখার জন্য নিষ্পিস করছিল। তারপর মাঝে একদিনের বিরতি দিয়ে আবার নির্দিষ্ট দিনে সকাল 10টা নাগাদ ভবদেববাবুর বাড়িতে উপস্থিত হলাম। একটু দেরি করে যাবার কারণ হলো সেদিন আমি আর অম্বরীশ দুজনেই অফিস থেকে অসুস্থতার বাহানা করে ছুটি নিয়েছিলাম। দরজায় কলিং বেল বাজাতেই সুমিত্রা দেবী এসে দরজা খুলে দিলেন। আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, এখন যেহেতু কেউ সামনে নেই তাই এখনই জিজ্ঞাসা করছি, সেদিন আমরা চলে যাবার পর আপনার উপর এই বাড়ির কেউ কোনো রকম নির্যাতন করেননি তো? মানে আমি কিন্তু শারীরিক মানসিক দুটো ক্ষেত্রের কথাই বলছি। দেখুন, আপনার উপর যদি কেউ কোনোভাবে চাপ সৃষ্টি করতে চেষ্টা করে তবে সেটা আমাকে খুলে বলবেন। না, সেদিন এই বিষয়টা আপনার সামনে ওভাবে উল্লেখ করাতে আর কেউ কিছু বলার সাহস পায়নি। বেশ, এবার তাহলে সকলকে ডেকে নিন। হ্যাঁ, আপনাদের জিজ্ঞাসাবাদের জন্য আমার ঘরেই আপনাদের বসতে হবে। আসলে মুখে কিছু না বললেও আপনাদের ডেকে আনার জন্য আমি এক প্রকার এক ঘরেই হয়ে গেছি, তাই অন্য কোথাও আপনাদের বসানোর ব্যবস্থা করতে পারিনি। না না, ওসব নিয়ে ভাববেন না। আমাদের কথাবার্তায় পরিবারের বাকি 3 জন সদস্য নিচে নেমে এলেন। সুমিত্রা দেবীর যে একটি মেয়ে আছে তা আমরা প্রথম দিন এই বাড়িতে এসে সুমিত্রা দেবীর মুখে শুনেছিলাম। আজ তাকে চোখের সামনে প্রত্যক্ষ করলাম। মেয়েটি দেখতেও ভারী মিষ্টি। সকলে চলে এলে অম্বরীশ বলল, বেশ, সবাই যে বাড়িতে রয়েছেন এটা দেখে ভালো লাগলো। এবার আপনাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্য মানে বাসন্তী দেবীর সাথে আমি প্রথমে কিছু কথা বলতে চাই। আপনাকে তো আমার বৌমা এই বাড়িতে ডেকে এনেছে, তবে ওর সাথে কথা বলেই সবটা খোঁজ খবর করুন। আমি বুড়ি মানুষ, এসবের মধ্যে আবার আমাকে টানাটানি করা হচ্ছে কেন? আমি তো এই তদন্তে কোনো আপত্তি করিনি। আপনাদের মন যা চায় আপনারা তাই করুন। আমার শুধু একটাই আফসোস, আমি বেঁচে থাকতে আমার খোকাটা চিতায় উঠে গেল। এই বউ শেষ পর্যন্ত ওর শেষ যাত্রায় ওকে শান্তি দিল না। আমার খোকা হয়তো মরে গিয়েও শান্তি পাবে না। ওর শরীরটা তো কেটে কুটে এসব করছে ওরা। পাপ পাপ, সবই পাপের ফল। আমার পাপে আজ আমার পেটের ছেলেটা মরে গেল। দেখুন, যেহেতু আপনাদের বাড়ির বউ আমাকে এখানে ডেকে এনেছেন, সেই জন্য তো আরো বিশেষভাবে আপনাদের সকলের আমার সাথে সহযোগিতা করা উচিত। দেখুন, সুমিত্রা দেবী কিন্তু ওনার যা মনে হয় বা যাকে সন্দেহ হয় সেই সবটা আমাদের কাছে খুলে বলবেন। এবার সেই তালিকায় আপনার বা আপনার মেয়ের বা সুমিত্রা দেবীর নিজের মেয়ের নাম থাকতেই পারে। তাই আপনাদের সকলের সন্দেহগুলো আমাকে খুলে বলুন। যদি সত্যি নিজেরা দোষী না হয়ে থাকেন তাহলে কেন অন্যের সন্দেহের তালিকায় নাম লেখাবেন? ঠিক আছে, কি জানতে চান বলুন। এখানে নয়, আপনার বৌমার ঘরে গিয়ে আলোচনা করা হবে। চলুন। ও, মানে তো ওপরের ঘর। কেন, নিচে কারো ঘরে বসলে হয় না?
আমার আবার এই হাঁটু নিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে কষ্ট হবে। উফ। বেশ তো, আমার কোনো আপত্তি নেই। আপনারা যদি এর মধ্যেই আমাদের জন্য একটা ঘর ছেড়ে দিতে পারেন, তবে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হবে। দেখুন, বেশিক্ষণের বিষয় নয়, আপনারা একটু মানিয়ে নিলেই সমস্যা মিটে যায়। ঠিক আছে, আমার ননদের ঘরে বসুন। আমার ঘরটা তো অগোছালো হয়ে পড়ে রয়েছে, একটু গুছিয়ে রেখে আসি। প্রয়োজন নেই, আমরা তো শুধুমাত্র কিছু প্রশ্ন করেই বেরিয়ে যাব। এইটুকু সময়ের জন্য ঘর গোছানোর কোনো প্রয়োজন নেই। পূর্ণিমা দেবীর থেকে সম্মতি পেয়ে বাসন্তী দেবী আমাদের নিচের ঘরে বসার ব্যবস্থা করে দিলেন। পূর্ণিমা দেবীর ঘরটা মাঝারি আয়তনে, বেশ পরিপাটি, মানে ঘরে আসবাবপত্রের কোনো অভাব নেই। বিছানাটা একটু অগোছালো, মনে হয় এই জন্যই পূর্ণিমা দেবী আমাদের এই ঘরে বসাতে এত আপত্তি করছিলেন। নারীরা যেহেতু সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রাখাতেই পছন্দ করেন, সেহেতু বাইরের লোকের সামনে এর অন্যতা হলে বোধহয় নারীরা এমন অপ্রস্তুত হয়ে পড়েন। ঘরের মধ্যে পূর্ণিমা দেবীর একটা বড় ফটোগ্রাফ রয়েছে। এরপর বাসন্তী দেবী একটা চেয়ারে বসতেই ওনাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হলো। দেখুন, আপনার সাথে যা হয়েছে সেটা সত্যি খুব দুঃখজনক, কিন্তু আপনার কি মনে হয় আপনার ছেলের মৃত্যুর জন্য কে দায়ী হতে পারে? এটা কিন্তু পরিষ্কার যে সেদিন আপনার ছেলে শুধুমাত্র অ্যাক্সিডেন্টে মারা যায়নি। ওটুকু আঘাতে কেউ মারা যেতে পারে না। ওনাকে কেউ খুন করেছে, এটা পরিষ্কার। আমি এসবের কিছুই বুঝি না বাবা। আর এই পরিবারের মধ্যে থেকে কেউ যে নিজের কাছের মানুষদের সাথে এরকম করতে পারে, এই তো আমি কল্পনাতেও ভাবতে পারি না। বুঝলাম। আচ্ছা, ধরুন এই পরিবারের কেউ ভবদেববাবুর কোনো ক্ষতি করেননি, করেছে বাইরের অচেনা কেউ, তাহলে কাকে সন্দেহ করবেন? আমার ছেলের কাদের সাথে ওঠা বসা আছে তা তো আমি জানি না। কিন্তু সুমিত্রা দেবী বলেছিলেন আপনার ছেলে একটা নতুন কেস নিয়ে খুব চিন্তিত রয়েছেন। এই বিষয় নিয়ে কখনো আপনার সামনে অন্য কারোর সঙ্গে উনি কিছু আলোচনা করেননি? ভালো করে ভেবে বলুন তো। খাবার টেবিলে বসে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে গল্পের ছলেও কখনো কিছু জানাননি? হ্যাঁ, ও মাঝে মাঝে বলতো ওকে নাকি থানার মধ্যেই কারা হুমকি দেয় প্রতিনিয়ত। আমি এটা নিয়ে মাঝখানে খুব ভয় পেলেও বাবু এই বিষয়টাকে খুব ঠাট্টার ছলে দেখতো। জেলের একজন কয়েদি আছে, কচি বয়স, সেই ছেলেটা নাকি মাঝে মধ্যেই ওকে বলতো যে ও কোন বাড়ির সন্তান তা আমার ছেলে জানে না, ওই ছেলেটাকে ছেড়ে দিতে বলতো। আর আমার ছেলে এসব শুনে ধমক দিলে ওই কয়েদিটা নাকি তেড়ে এসে ওকে খুনের হুমকি দিত। আপনি কি বলতে চাইছেন? তাহলে ওই ছেলেই অ্যাক্সিডেন্ট করে আমার বাবুকে মেরে ফেললো? না না, সেটা নাও হতে পারে। আচ্ছা, সেই কেস সম্বন্ধে কিছু শুনেছেন? মানে মনে আছে কিছু? ওই যে ছেলেটা আমার বাবুকে অমন করে হুমকি দিত, তাদের বাড়িতে নাকি মন্দির আছে, সেখানে বড় কালী ঠাকুর আছে, অনেক গহনা নাকি তার সারা শরীরে। এত গহনা এখনকার কোনো ঠাকুরের গায়ে নেই। খুব জাগ্রত ঠাকুর, কিন্তু ওই ঠাকুরের গহনা চুরি করতে গিয়েই নাকি ছোট ছেলেটা এখন জেল খাটছে। তাও আবার বাইরের চোর নয় জানেন, ওই বাড়িরই ছেলে হয়। লোভের বশেই নাকি এসব করেছিল। আমি আর অম্বরীশ একে অপরের মুখের দিকে চাইলাম। এ কি, এসব কি হচ্ছে? এমনটা তো হবার কথা ছিল না। কেস তো মনে হচ্ছে অন্যদিকে ঘুরে যাচ্ছে। বাসন্তী দেবী যে এখানে কার কথা বলছিলেন তা আমরা দুজনেই খুব ভালো করে বুঝতে পেরেছিলাম, কিন্তু সেই ছেলের এত ক্ষমতা হবে এটা তো আমাদের মাথায় আসেনি। তবে কি আগের কেসের তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি? আপনি কি গয়না কালী বাড়ির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক এই নামটাই তো বাবু বলেছিল। আপনি কি করে জানলেন? ওরা কি খুব ভয়ানক? আমার ছেলেটা কি ওরাই মেরে ফেলেছে, তাই না? আমি বলেছিলাম এইসব ঠাকুর দেবতা নিয়ে হাসাহাসি করতে নেই। আমার ছেলেটা। আর কিছু জানেন? না,
আর কিছু জানি না। বেশ, এখন আপনি আসতে পারেন। গিয়ে আপনার মেয়েকে এখানে পাঠিয়ে দিন। বাসন্তী দেবী চলে যেতেই পূর্ণিমা দেবী ভেতরে এলেন। ঘরে ঢোকার আগেই দরজার সামনে দাঁড়িয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিজের ঘরটা ভালো করে দেখে নিলেন। এখানে বসুন। আপনাকে আমরা প্রথম যেদিন ঘটনাস্থলে দেখেছিলাম সেদিন কিন্তু আপনাকে দেখে আমাদের একবারের জন্য মনে হয়নি যে আপনি ভবদেববাবুর বোন। বরং আপনি এমন করে ওনার মাথা আগলে কান্নাকাটি করছিলেন যে আমরা ভেবেছিলাম যাক সেসব কথা। কিন্তু সেদিন আপনি ওনার সাথে ঠিক কোথায় যাচ্ছিলেন? আসলে রাস্তার লোকজন কে কি ভাববে সেটা ভেবে তো আর অনুভূতির বহিঃপ্রকাশ হয় না। আমার ক্ষেত্রেও এটাই হয়েছে। আগাম যদি জানতে পারতাম আপনারা ওখানে থাকবেন বা আপনারা আমার দাদার মৃত্যুর বিষয়ে তদন্ত করবেন, তবে আপনাদের বোঝার সুবিধার্থে অন্তত সেই মতো কান্নাকাটিটুকু করতাম। আহা, আপনি আমাদের ভুল বুঝছেন পূর্ণিমা দেবী। আচ্ছা, এত কথার মাঝে তো এটাই বললেন না সেদিন আপনার দাদার সাথে কোথায় যাচ্ছিলেন? আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, আর কথা হয়েছিল ডাক্তার দেখিয়ে ফেরার পথে দাদার সাথে বাজারে যাব। ওই কিছু কেনাকাটা করার ছিল। ও আচ্ছা, আপনার সাথে আপনার দাদার সম্পর্কটা ঠিক কীরকম? আমি ঠিক এই কারণেই বৌদিকে বলেছিলাম আপনাদের সাহায্য না নিতে। আপনাদের কি মনে হয় যারা পরিবারের মানুষজন হারায় তারা এরকম কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় থাকে? দাদার সাথে বোনের সম্পর্ক ঠিক কেমন হতে পারে বলে আপনাদের মনে হয়? এখন এই অবস্থায় ঠিক না থাকলেও যে ঠিক থাকার চেষ্টা করতে হবে পূর্ণিমা দেবী। কেন, আপনি কি চান না আপনার দাদার মৃত্যুর আসল কারণটা জানতে? বা যারা আপনার দাদাকে এভাবে কেড়ে নিল তাদের শাস্তি দিতে? আপনারা সত্যি আসল দোষীকে শাস্তি দিতে এসেছেন, নাকি ঘুষ খেয়ে একটা সাজানো গোছানো তদন্ত আমাদের চোখের সামনে খাড়া করে আসল দোষীকে আড়াল করতে এসেছেন? এরকম ঘুষ দিয়ে নিজের জন্য ডিটেকটিভ কেনার মতো প্রয়োজন কার থাকতে পারে বলে আপনার মনে হয়? কেন? আমার বৌদির বাপের বাড়ির জায়গায় একজন গুন্ডা রয়েছে যার আমার দাদার প্রতি খুব রাগ আছে। রাগের কারণ? আমার দাদা আমার বৌদিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, এটাই একমাত্র কারণ। আপনি ঠিক কি বোঝাতে চাইছেন বলুন তো? আসলে ওই গুন্ডাটার সাথে আমার বৌদির একটা সম্পর্ক ছিল। অবশ্য ছিল বললে ভুল বলা হয়, এখনো গোপনে গোপনে ঠিক সম্পর্ক আছে। এই নিয়ে আমার দাদা দিন রাত অশান্তিতে ভুগত। কতবার বৌদিকে এসব বিষয় নিয়ে শাসন করেছে, তাও বেহায়ার মতো নিজের স্বেচ্ছাচারিতা চালিয়ে গেছে। লোকে বলে ছেলে পুলে হলে নাকি মানুষের সংসারে মন টন বসে, কিন্তু কোথায় কি। আমার বৌদির ক্ষেত্রে সবটাই উল্টো। এদিকে নিজের মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল, অথচ উনি এখনো নিজের পেয়ারের লোককে মন থেকে ভুলতেই পারছেন না। আপনার মা এই বিষয়গুলো জানেন? না না, আমার দাদা ছিলেন নিপাট ভদ্র সভ্য একজন মানুষ। সেই সব কথা সে কখনো নিজের মুখের লোকের সামনে বলতেও পারতো না। আর মা ভাগ্যিস সেসব কথা কখনো শোনেনি, নয়তো বৌদিকে এতদিনে এই বাড়ি থেকে দূর করে দিতেন। মা যখন ঘুমিয়ে পড়তো তখনই দাদা বৌদির সাথে বৌদির দ্বিচারিতা নিয়ে মুখ খুলতো, আর মা পরের দিন সকালে কিছু জিজ্ঞাসা করলেই বলতো ব্যক্তিগত কারণে ঝগড়া হয়েছে, ওসব শুনতে হবে না। তাই মাও আর কিছু জিজ্ঞাসা করতেন না। আপনি তো নিচের ঘরে থাকেন, আপনি এত কিছু নিচে থেকেও স্পষ্ট শুনতে পান? না, শুনতে পাই না, তবে ঝামেলা হলে তো বোঝাই যায়। আর 2 দিন বাদে বাদেই বৌদির বাপের বাড়ি ঘুরতে যাবার তাড়নায় স্পষ্ট করে দেয় যে বৌদির মন আসলে কোথায় পড়ে থাকে। ওই গুন্ডাটা এখনো পর্যন্ত আমার বৌদিকে পাওয়ার আশায় বিয়ে পর্যন্ত করেনি। আমার দাদা অনেক সময় আমার সামনেই বৌদির সাথে বাপের বাড়িতে বৌদিকে পাঠানো নিয়ে আপত্তি করত। তারপর তো ধীরে ধীরে আসল ঘটনাটা আমার চোখের সামনে খুলতাই হয়েছে। আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনার স্বামী কি করেন? উনি ফলের ব্যবসা করে। বাহ। আর আপনার ছেলেপুলে কয়টি? আর আপনার শ্বশুর বাড়িতে কে কে আছে? এখনো ছেলেপুলে নিইনি, তবে হয়তো খুব শিগগিরই নেব। আর আমার শ্বশুর বাড়িতে ছোট পরিবার, আমি আর আমার স্বামী। তবে হ্যাঁ, বাড়িটা দেখাশোনা করার জন্য একজন কাজের লোক রয়েছে, মাস মাইনে করে রাখা। আসলে আমার স্বামীরা 3 ভাই ছিলেন, 2 ভাই নিজেদের মতো বড় বাড়ি করে আলাদা হয়ে গেছেন।
আর তারপর আমরাই এখন ছোট্ট একতলার ঘরে একা থাকি। আমার শাশুড়ি আমার বিয়ের আগেই মারা গিয়েছিলেন, আর শ্বশুর মশাই এই 5 বছর হলো মারা গিয়েছেন। আপনি এই বাড়িতে কবে এসেছেন? তাও কমপক্ষে 2 সপ্তাহ হয়ে গিয়েছে। আসলে মায়ের শরীরটা মাঝখানে একটু খারাপ করেছিল। মা বললেন এতদিন পর এখানে এসেছি, কয়েকটা দিন থাকতেই হবে, তাই এইবারেই এতদিন পর্যন্ত থাকলাম। আচ্ছা, আপনি তখন বলছিলেন না সেদিন আপনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন। আপনার কি হয়েছে? আপনার ডাক্তারের প্রেসক্রিপশনটা একটু দেখি তো। হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছি। পূর্ণিমা দেবী উঠে গিয়ে ওনার আলমারি ঘেঁটে একটা কাগজ বার করে আনলেন। কাগজ ঘাঁটতে গিয়ে আলমারি থেকে হয়তো কিছু নিচেও পড়ে গেল। অম্বরীশ হাত বাড়িয়ে প্রেসক্রিপশনের কাগজটা একটু চোখ বুলিয়ে বলল, ও, আপনার তো দেখছি মাইগ্রেনের সমস্যা রয়েছে। আচ্ছা, এই ডাক্তারের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখনো কি রোদে বেরোলে মাথা যন্ত্রণা করে? না, আসলে আমার পরিবারের একজনের মাইগ্রেনের সমস্যা রয়েছে। ওনাকে কিছুতেই এদিক সেদিক ডাক্তার দেখিয়ে সুস্থ করতে পারছি না। কত ওষুধ খাইয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এনার ওষুধ যদি ভালো হয় তবে একবার এখানেও দেখিয়ে আসবো। ক্ষতি কি? মাইগ্রেন তো পুরোপুরি কখনোই ভালো হয় না। ওই ওষুধ খেলে ব্যথা একটু কম থাকে, আর না খেলে প্রচণ্ড ব্যথা ওঠে। বাবা রে বাবা, এই যা। আচ্ছা, মেঝেতে ওটা কি পড়ে গেল? কই দেখি। ও, আমার মাইগ্রেনের ওষুধ, এই যে। ঠিক আছে, আমাদের যা জানার ছিল জানা হয়ে গিয়েছে। এবার আপনি আসতে পারেন, আর এরপর আপনার বৌদিকে পাঠিয়ে দেবেন। পূর্ণিমা দেবী উঠে চলে যেতেই সুমিত্রা দেবী মলিন মুখে এসে হাজির হলেন। এখানে বসুন। আমি আপনাকে আগাম বলে রাখি, আজকে এই মুহূর্তে আমি আপনাকে যা কিছু জিজ্ঞাসা করব সেগুলো খুব ভেবে চিন্তে উত্তর দেবেন। হ্যাঁ বলুন, আমি আজ মনকে সংযত করেই এসেছি। আপনার পরিবারের কাউকে আপনি আপনার স্বামীর মৃত্যুর ঘটনায় সন্দেহ করেন? না, আমরা এই বাড়িতে সামান্য কয়েকজনই থাকি। আমাদের আপাতত ছোট্ট সুখী একটা পরিবার ছিল। সেখানে কেউ যে আমার স্বামীর সাথে এরকম কিছু করতে পারেন এ তো আমি ভাবতেও পারি না। হ্যাঁ, কিন্তু শত্রু তো শুধুমাত্র বাড়িতে এক ছাদের তলায় বসবাস করলেই হয় না, বাইরে সম্পর্ক রাখলেও শত্রু হয়। আমি শুনলাম আপনার নাকি এই পরিবারে এসে সকলের সাথে মানিয়ে নিতে সমস্যা হয়েছিল। আপনার তো বিবাহের পূর্বে আপনার পাড়ার একটি ছেলের সাথে পৃথক একটা সম্পর্ক ছিল। অম্বরীশের মুখে এই কথা শোনা মাত্রই সুমিত্রা দেবীর চোখ মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠল। অম্বরীশের কথা শুনে সুমিত্রা দেবী যতটা না লজ্জা পেলেন, তার চেয়েও বেশি পরিমাণে রেগে গেলেন। এই সমস্ত কথা আপনাদের কে বলেছে? দেখুন, সে যেই বলে থাকুক, কথাটা সত্যি কিনা সেটাই বলুন। সেসব তো অতীতের কথা, এখন এসব নিয়ে আলোচনা কেন হচ্ছে? আমার কাছে খবর আছে আপনার সেই প্রেমিক এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন, শুধুমাত্র আপনার অপেক্ষায়। আপনাদের কিন্তু এই বাড়িতে আমি নিজেই ডেকে এনেছিলাম। আপনাদের কি মনে হয় আমি নিজে আমার স্বামীর কোনো ক্ষতি করে বোকার মতন আপনাদের ডেকে এনে নিজের জেল খাটার ব্যবস্থা করব? বিশেষত যারা অতি চালাক হয়ে থাকেন তারা কিন্তু নিজেরা নিরাপদে থাকার জন্য এইটাই করে থাকেন। আর আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি যদি সত্যি কোনো অপরাধ না করে থাকেন তবে এত ভয়ই বা পাচ্ছেন কেন? তাহলে কি আপনিও নিজের মনে মনে কোথাও একটা বিশ্বাস করেন যে আপনার স্বামী থাকার পরেও আপনি এতদিন ধরে বাইরে যে সম্পর্কটা রেখেছিলেন সেটা অন্যায়, অনুচিত? আমার বিয়ে হয়ে যাবার পর আমি আর কারোর সাথেই কোনো সম্পর্ক রাখিনি। হ্যাঁ, এটা ঠিক, আমি হয়তো খুব ঘন ঘন বাপের বাড়িতে যেতাম, কিন্তু তার মানে তো এই নয় যে সেটা আমি পরপুরুষের সঙ্গে মেলামেশার জন্য যেতাম। বাপের বাড়িতে যেতে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। এই তো আমার ননদ নিজে বাপের বাড়িতে এতদিন এসে পড়ে রয়েছে, তাহলে তো এই যুক্তিতে সেও তার স্বামীর কাছে বিশ্বাসঘাতক। আসলে এই বাড়ির সকলের মনেই পাপ বাসা বেঁধেছে, তাই সব সম্পর্ককেই ওরা এরকম নোংরা চোখে দেখে। হ্যাঁ, আমি বাপের বাড়িতে গেলেও সেই লোকটার সাথে কথাবার্তা বলতাম। আচ্ছা, আপনারাই বলুন তো, ছোটবেলা থেকে যাদের চোখের সামনে দেখে এসেছি, ছোটবেলা থেকেই যাদের সাথে গল্প গুজব করেছি, এখন শুধুমাত্র বিয়ে হয়ে গেছে বলে তাদের মধ্যে থেকে কেউ যদি আমায় ডেকে কথা বলে আমি মুখ ঘুরিয়ে চলে আসব? এটা কি হয়? মানে আপনি আপনার নামের এই অভিযোগটা পুরোপুরি অস্বীকার করছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই, 100 বার করছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি আসতে পারেন। এবার আপনার মেয়েকে পাঠিয়ে দিন।
সুমিত্রা দেবী যাবার পর ওনার কন্যা ভবানী দেবী ঘরে প্রবেশ করলেন। আপনার নামটা বেশ সুন্দর। নিশ্চয়ই ভবদেববাবু নিজের নামের সাথে মিলিয়ে আপনার নাম রেখেছিলেন। হুম, আচ্ছা, আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক কেমন? ঠিকঠাক। আর পিসির সাথে? পিসি হয়তো আমাকে খুব বেশি পছন্দ করেন না, তবে পিসির সাথে আমার সম্পর্কটা আমার মায়ের মতো আদায় কাঁচকলায় নয়। আসলে মা এই বাড়িটাকে কখনো নিজের বলে মানতেই পারেনি। বাবা ভালো কথা বললেও মা সব সময় বাবার ওপর চটে থাকতেন। মায়ের দুই চোখে বাবার জন্য যেন কত বিরক্তি, কত ঘৃণা। ভালো হয়েছে জানেন তো বাবা মরে গেছেন, সত্যি বলছি। বাবার এই মৃত্যুতে আমি হয়তো কষ্ট পেয়েছি, কিন্তু মনে মনে আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি যে আমার বাবা এই অসুখী দাম্পত্যে বেঁচে থাকার থেকে মরে গিয়ে রেহাই পেয়েছেন। আপনার মায়ের প্রতি আপনার রাগ হয় না? হয়, মাঝে মাঝে হয়, তবে সন্দেহ হয় না, কারণ আমার মায়ের মানুষ খুন করার মতন সাহস হবে না। তবে কার হতে পারে? ডাক্তারের। মানে? মানে আমার পিসি যেই ডাক্তারের কাছে ওনার শারীরিক চিকিৎসা করান, ওই ডাক্তারবাবুর কাছেই বেশ কিছুদিন যাবৎ আমার বাবা যাতায়াত শুরু করেছিলেন। আসলে ওনাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। আমার বাবারা 3 ভাই বোন। বাবা হচ্ছেন ছোট, পিসি মেজো, আর আমার জেঠুর সেই ছেলেই হলেন চেনা ডাক্তার সুকান্ত মাইতি। পিসি আগাগোড়াই দাদার কাছে নিজের চিকিৎসা করান। বাবা যদিও এতদিন জেঠুর সাথে কোনোদিনও যোগাযোগ রাখতেন না, কিন্তু দাদার সাথে ঠিকই রাখতেন। ওনারা আলাদা থাকেন কেন? সম্পত্তি নিয়ে মন কষাকষি, সেই সব কিছুর জন্যই এখন 2 ভাইয়ের মধ্যে কোনো মিলমিশ নেই। আমার বাবা যখন এই বাড়িটার প্রতি নিজের জোর প্রতিপন্ন করলো, তখন জেঠু সেটা কিছুতেই না মেনে নিতে পারেননি। আসলে জেঠু এর চেয়েও একটা ভালো বাড়ি ভাগে পেয়েছেন, কিন্তু এটা যেহেতু পৈতৃক ভিটে, তাই এই বাড়িতেও উনি ভাগ চেয়েছিলেন। তাই আমার বাবা সেটা মেনে নিতে পারেননি। সেই থেকে অবশ্য ওনাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। এই তো আমার মা যখন বাবার এই দুঃসংবাদটা জেঠুকে জানিয়েছিলেন, জেঠু কিন্তু তখন আসেননি। আমার জেঠিমা অবশ্য একটু ভোলা ভালা দরদি মানুষ, উনি এসেছিলেন মাকে সান্ত্বনা দিতে। আপনার সাথে আপনার দাদার কথাবার্তা হয়? না, জেঠু সেই সময় আমার বাবার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন, ওটা আমি মানতে পারিনি। তাই জন্যে রাস্তাঘাটে আমাকে দেখে দাদা ডাকলেও আমি দাদার ডাকের কখনো কোনো উত্তর দিইনি। ধীরে ধীরে অবশ্য দাদাও বুঝতে পারে যে আমি দাদাকে জেনে বুঝেই এড়িয়ে চলছি, তাই এখন আর ও কথাই বলতে আসে না। মানে আপনার সন্দেহ আপনার দাদাই খারাপ কিছু করেছে, তাই তো? হয়তো ও এটা করতে চায়নি, অথবা হয়তো আমি যেমন মনে মনে আমার জেঠুর প্রতি ক্ষোভ পুষে রেখেছি, ও হয়তো ওর মনে আমার বাবার জন্য ক্ষোভ পুষে রেখেই এমনটা করেছে। দেখুন, ঝগড়া তো আর একতরফা হয় না। সেই সময় তো আমার বাবাও রাগের মাথায় জেঠুকে অনেক ছোট বড় কথাই শুনিয়েছিলেন। আবার এটাও তো হতে পারে দাদা এসব কিছুই করতে চায়নি, কিন্তু জেঠু জোর করে ওকে দিয়ে খারাপ কিছু করিয়ে নিয়েছেন। বেশ, অনেক উপকার হলো। এবার আপনার দাদার চেম্বারের ঠিকানাটা পেলে আরও সুবিধা হয়। তালতলা 15 নম্বর লেনে 2 নম্বর ওয়ার্ডে একজনই ডাক্তার বসেন, ওটাই। ওখানে গিয়ে যে কাউকে সুকান্ত মাইতির কথা বলবেন, সেই চেম্বারটা দেখিয়ে দেবে। জিজ্ঞাসাবাদ পর্ব সমাপ্ত করে ওই বাড়ির সকলের থেকে বিদায় নিয়ে বাইরে বেরোতেই অম্বরীশ একটা সিগারেট জ্বালালো। তারপর দেশলাইটা নিভিয়ে দাঁতের সিগারেটটা চেপেই বলল, এখন একবার যোগেশ্বর বাবুর বাড়ি যাওয়া দরকার। এই কথা শোনা মাত্রই আমি যেন নিজের হাঁটুতে টনটনি একটা ব্যথা অনুভব করলাম। এমনিতেই সকাল থেকে পেটে তেমন কিছু পড়েনি, এত কথাবার্তা বলতে বলতে মাখন পাউরুটি হজম হয়ে গিয়ে খিদের ইঁদুর ছুঁচো হয়ে এদিকে ওদিকে দৌড়াচ্ছে। কেস ফেলে অম্বরীশের খিদে তৃষ্ণা সব চলে যায়। আরে বাবা, আমি তো মানুষ নাকি, আমার তো এই চাওয়াগুলো আছে। উফ, এসব ভাবতে ভাবতেই একটা ঢোক গিলে বললাম, এত জনের এত রকম জবানবন্দি শুনে মাথাটা একেবারে গেছে নাকি? কেন, আমাকে দেখে কি পাগল বলে মনে হচ্ছে? এখান থেকে যোগেশ্বর বাবুর বাড়ি মানে তো পুরোপুরি বিপরীত ঠিকানা। হ্যাঁ তো? আরে এমন ঘামছো কেন? ঘাম মুছে নাও।
আহ, অদ্বৈত, দিন দিন যে তোমার বয়স বাড়ছে তা তোমার হাবভাব দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, একা আমারই বয়স বাড়ছে, আর তোমার যে দিন দিন ভীমরতি বাড়ছে তার আর কোনো দোষ নেই। এতটা পথ যাওয়ার কথা শুনেই যেই মহাশয়ের এমন হাঁটু কাঁপতে থাকে, তার সাথে তক্ক করে লাভ নেই। এই থামো তো, বিরক্ত লাগছে। এ সত্যি সত্যি এখনো তো দূর যাবে নাকি? হ্যাঁ, বিলক্ষণ যাবো। চলো, সিগারেট খাবে? এ লাগবে না, তুমি খাও। বেশ বেশ। অম্বরীশের খেয়ালিপনার ঠেলায় আমাকে ওর সাথে সে অতটা পথ যাত্রা করতে হয়েছে। প্রথমে পায়ে হেঁটে কিছুটা পথ, তারপর বাস স্ট্যান্ড থেকে বাসে করে অর্ধেক রাস্তা পার করতে হলো। তারপর বাস থেকে নেমে সামান্য কিছুটা দূরেই যোগেশ্বর বাবুর বাড়ি। কিন্তু আমার নাজেহাল অবস্থা দেখে করুণাবশত অম্বরীশ ওটুকু পথ আমাকে রিক্সা করে নিয়ে গিয়েছিল। যোগেশ্বর বাবুর প্রাসাদ সমান বাড়ির সম্মুখে আসতেই আমাদের দেখে সিলাম ঠকে দারোয়ান দরজা খুলে দিলেন। আসলে চেনামুখ তো, তাই এখন ফরমালিটির প্রয়োজন নেই। তারপর কলিং বেল বাজাতেই দেখলাম যোগেশ্বরবাবু নিজেই এসে দরজা খুললেন। সাজ পোশাক দেখে বুঝতে পারলাম যোগেশ্বরবাবু নিজেও কোথাও বেরোচ্ছেন। আমাদের দেখে ঠোঁটের কোণে হাসি আর চোখে বিস্ময় টেনে বললেন, আরে আসুন আসুন আসুন, আপনাদের যে এখানে দেখতে পাবো তাও এমন অদ্ভুত সময়, এটা তো ভাবতেই পারিনি। আজ কিন্তু দুপুরে খেয়ে যাবে না? নিন এখন বসুন। আপনারা যে আজকে আসবেন সেটা আমাদের আগামী বলতে পারতেন। হ্যাঁ, আমারই যদিও ভুল হয়েছে। আপনি আমাদের এত বড় উপকার করেছেন, তার সুবাদে একবার অন্তত আপনাদের দুজনকে আমার নিমন্ত্রণ করে জানানো উচিত ছিল। কিন্তু কিছু মনে করবেন না, আসলে সেসব তো আর কিছুই করা হয়নি। না না, সেসবের কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র আমাদের দায়িত্ব পালন করেছি। তবে আজকে হঠাৎ কি মনে করে বলুন তো? আপনাদের পায়ের ধুলো তো মনে হচ্ছে এমনি এমনি আমাদের এই বাড়িতে পড়েনি। হ্যাঁ, তা আজ আমাদের মন্দিরে গিয়েছিলেন? বলছি দেবীর দর্শন হয়েছে? আচ্ছা শুনুন না, আপনারা বসুন, আমি আপাতত 2 কাপ চা আনতে বলছি। হ্যাঁ, না, আসলে আজ একটু তাড়া আছে, তাই মন্দিরে না গিয়ে সোজা আপনার কাছেই এসেছি। যোগেশ্বরবাবু, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাই। কি হয়েছে বলুন তো? আপনি যে আপনার নিজের ভাই, ছোট ছেলে আর ওই পরিচারিকাকে জেলে পাঠালেন, তাদের মধ্যে থেকে এমন কেউ থাকতে পারে যে জেলের ওপারে বসে বসে লোক লাগিয়ে বাইরের কারোর কোনো ক্ষতি করতে পারে? দেখুন, আমি চাইলেই আপনার কাছে সোজা না এসে ওনাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারতাম, সেটুকু ক্ষমতা আমার আছে। কিন্তু আগাম কোনো খোঁজখবর না নিয়ে আমি ওনাদের উত্ত্যক্ত করতে চাইনি। কারণটা তো বুঝতেই পারছেন, জেল কর্তৃপক্ষ যখন আমার পরিচয়টা জানতে পারবেন তখন আপনার পরিবারের সদস্যদের সাথে তারা পরবর্তীতে আর খুব একটা ভালো আচরণ করবেন বলে আমার তো মনে হয় না। এসব আপনারা কি বলছেন? এরকম কিছু কি ঘটেছে? আমার তো মানে এরকম কিছুই জানা নেই। দয়া করে আপনারা আমার কাছে কিছু লুকোবেন না। আপনি যা বলতে চাইছেন সরাসরি খুলে বলুন তো। আমার পরিবারের সদস্যদের মুখোশ এমনি আমার কাছে অনেকটা খুলে গেছে। তারা যদি এর পরেও সোজা পথে না এসে উল্টো পথে হাঁটতে চায়, তবে সত্যি এবার ওদের বাড়ি থেকে চিরতরে বিদায় নিতে হবে। আপনি যখন আমাকে আপনাদের বাড়ির দেবীর ওই মণিখচিত গহনা উদ্ধারের কাজে নিযুক্ত করেছিলেন, তখন আপনি বলেছিলেন আপনি চান না যে আপনাদের বাড়ির এমন সব ঘটনা 5 কান হয়ে যাক। তাই পুলিশের সাহায্য নেওয়াতে আপনার গুরুতর আপত্তি ছিল। অথচ কিছুদিন আগেই খবরের কাগজের প্রথম পাতায় দেখলাম আপনি নিজেই এই খবরটা রাষ্ট্র করে ছাপিয়েছেন। এটা আপনার কেমন বিচার যোগেশ্বরবাবু? অম্বরীশের এমন কটাক্ষে যোগেশ্বরবাবু বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলেন। তারপর অত্যন্ত নিরুপায়ভাবে ক্ষীণ কণ্ঠে বললেন, দেখুন, মানে আপনার পক্ষে রাগ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন, নিজের পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। আমার স্ত্রী সেই সময় ছোট ছেলেকে কিছুতেই আইনের আওতায় আনতে দিচ্ছিলেন না। রীতিমতো নিজে মানে ওই আত্মঘাতী হওয়ার ভয় দেখাচ্ছিলেন, জানেন। কিন্তু আমার কাছে তো অপরাধীর অন্য কোনো পৃথক পরিচয় নেই। তখন আমার স্ত্রী শর্ত দিয়েছিলেন, যদি আমার ছোট ছেলেকে থানায় পাঠাতে হয় তবে উনি আমার গুমর ভাঙাবেন। হ্যাঁ, আমিও স্বীকার করছি আমি চিরকাল ভ্রাতৃস্নেহে অন্ধ ছিলাম। তাই তো সব কিছুতেই নিজের সন্তানদের দোষ দেখতে পারলেও কখনো নিজের ভাইদের কোনো দোষ খুঁজে পাইনি। তাই আমার স্ত্রী শর্ত দিয়েছিলেন যে
আমি সত্যিই নিজের গুমর ভেঙে খবরের কাগজে এটা লিখতে পারি যে যোগেশ্বর আচার্যের লোভী ভাই দেবীর গহনা চুরির দায়ে জেলবন্দি হয়েছেন, তবেই উনি আমার বিচারকে সঠিক বিচার বলে মেনে নেবেন। বুঝলাম। তবে এর পরেও যদি মনে হয় ওনাদের থেকে কিছু জানা যেতে পারে, তবে কিন্তু আমি থানায় ঢু দিয়ে যাব। নিশ্চয়ই, তবে ঘটনাটা কি একটু বলবেন? আপনার ছোট ছেলে যেই সেলে বন্দি, বা বলা ভালো যেই পুলিশ অফিসার আপনাদের বাড়ির সদস্যদের হাতে সেদিন হাত কড়া পরিয়ে গাড়িতে তুলে নিয়ে গেছিলেন, সেই পুলিশ অফিসার কিছুদিন আগেই খুন হয়েছেন। তাই আপনারা সন্দেহ করছেন যে এটা আমারই পরিবারের কেউ করেছে, কি তাই তো? সে আপনাদের মনে হতেই পারেন, আর আপনারা তদন্তও করতে পারেন। তবে খুব বেশি সুবিধে কিন্তু হবে না। পুলিশের সাথে এমন আচরণ করার মতো এতটা দুঃসাহস ওদের কারোর হবে না। বেশ, না হলেই ভালো। আজ তবে উঠি, নমস্কার। পরবর্তীতে দরকার হলে আবার আসবো। নিজের পরিবারের লোকজন যতই দোষ করুক, সেটা যে অন্যের মুখ থেকে শুনতে কত অসহায় বোধ হয়, সেটা আবারও যোগেশ্বরবাবু শুকনো চোখ মুখ দেখে অনুভব করতে পারলাম। যাই হোক, সেদিন যোগেশ্বরবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তার ধারের একটা হোটেলে একটু খাওয়া দাওয়া করে আমরা নিজেদের মেসে ফিরে এলাম। সন্ধ্যা নামতেই অম্বরীশ 2 কাপ চা করে আমার টেবিলে 1 কাপ চা রেখে বসে বসে খবরের কাগজে মন দিয়ে শব্দছক পূর্ণ করছে দেখলাম। আমি আমার অভ্যাসবশত গরম চায়ে চুমুক দিয়ে ঠোঁট পুড়িয়ে প্রশ্ন করলাম, কি করবে, কিছু ঠিক করলে? কিসের কি করব? এই কেসটা কি করে সলভ করবে সেসব কিছু ভাবলে? হ্যাঁ, ভেবে নিয়েছি তো। সুমিত্রা দেবী আসল দোষী। কি করে বুঝলে? কেন? স্বামী থাকা সত্ত্বেও পরক্রিয়া করে বেড়ায়। দেখো গিয়ে, ওই বাপের বাড়ির গুন্ডা ছেলেটাই হয়তো সেদিন লোক লাগিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। কিন্তু ভবদেববাবু তো অ্যাক্সিডেন্টে মারা যাননি। আর তুমি কি করে নিশ্চিত হচ্ছ যে সুমিত্রা দেবী আসল দোষী? শুধুমাত্র ওই বাড়ির গুটি কতক লোকের কথার উপর ভিত্তি করে কি এত বড় সিদ্ধান্তে আসা যায়? সত্যি অদ্বৈত, তুমি কত বোঝো গো। শুধু গরম চায়ে চুমুক দেওয়ার আগে যে একবার ফু দিতে হয়, এটাই বোঝো না। ধুর ব্যাং, আমি উঠলাম। সেদিন আমার মেজাজটা অম্বরীশের ঠাট্টায় একেবারে বিগড়েছিল, তাই সেদিন রাতে আর বেশি কথাবার্তা বলিনি। পরের দিন সকাল 5টা বাজতেই অম্বরীশ আমাকে প্রায় জোর করে ঘুম থেকে টেনে তোলে। আরে ওঠো, এ কি? এরকম ঘুম কাতুরে হয়ে গেলে তো এবার মনে হচ্ছে সত্যি সত্যি তোমাকে বোধহয় নতুন অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে। কে না করেছে? তাড়াতাড়ি উঠে দরজা বন্ধ করো, আমি বেরোচ্ছি। কোথায় যাবে এত সকালে? আছে কিছু প্রয়োজনীয় কাজ, এখন ওঠো। দেখলাম অম্বরীশ বেশ তাড়ায় রয়েছে, তাই আর কথা না বাড়িয়ে ও বেরোনো মাত্র দরজা বন্ধ করে নিজের বাদবাকি ঘুমটা পূরণ করতে বিছানায় টান টান হয়ে পড়ে রইলাম। তারপর দুপুর নাগাদ অম্বরীশ বাড়ি ফিরে বলল, আজ সুমিত্রা দেবীর সেই গুন্ডা প্রেমিকের কাছে গিয়েছিলাম। তবে পূর্ণিমা দেবীর সমস্ত কথা কিন্তু সত্যি নয়। ছেলেটির নাম বিট্টু। ছেলেটা মানসিক ভারসাম্যহীন। হয়তো সুমিত্রা দেবীকে হারাবার কষ্টেই এই অবস্থা। ও, সেদিন আমাদের মধ্যে তেমন আর কোনো কথাবার্তা হয়নি। তার পরের দিনও ঠিক একইভাবে একঘেয়ে দিন যাপন চলল। কিন্তু অম্বরীশ সেদিন আমার অনেক আগে মেসে ফিরেছে দেখতে পেলাম। ফ্রেশ হয়ে ফুরফুরে মেজাজে পায়ের উপর পা তুলে আমার জন্য অপেক্ষা করছে দেখতে পেলাম। আমি কিছু জিজ্ঞাসা করবার আগেই আমার দিকে একজোড়া শাখা বাড়িয়ে দিল। আমি বোকার মতন সেটার দিকে তাকিয়ে রয়েছে দেখে অম্বরীশ বলে উঠল, আরে ধরো, এতে ভবদেব রহস্যের আসল সমাধান রয়েছে। মানে? এসব তুমি কোথায় পেলে? আর এই শাখায় কি এমন আছে? তুমি তো আজ অফিসে গিয়েছিলে, তবে এটা কি করে খুঁজে পেলে? কোথায় পেলে? এই শাখায় এমন কি আছে সেটা তো এখন দেখানো যাবে না। আগামীকাল সব স্পষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, এখন আমি আরেকটি বার বাইরে বেরোবো। ও হ্যাঁ, আর একটা কথা, আজ আমি অফিসে গিয়েছিলাম ঠিকই, তবে হাফ টাইম কাজ করে বেরিয়ে এসেছিলাম। এখন কোথায় যাচ্ছ? শাখা জোড়া পরাবার জন্য দুটো সুন্দর গোলগাল হাত খুঁজতে। এই আমি সাথে যাই? না থাক, এসব কর্ম একাই সাজে। তুমি বরং বিশ্রাম নাও। আমার আবার বিশ্রাম? অম্বরীশের জন্য হাপিত্তেশ করে বসে রয়েছি। রাত 10টার সময় উনি হাসতে হাসতে মেসে ঢুকলেন। আমার মাথায় তখন কেসের রহস্য জটলা পাকিয়ে গেছে। এই অদ্বৈত, ভবদেব বাবুর বাড়িতে ফোন করে বলো আগামীকাল আমরা ওই বাড়িতে যাব। সকলেই যেন উপস্থিত থাকেন। আমি ফোন করে সবটা জানিয়ে দিলাম। তারপর অম্বরীশের কাছে এসে কেসটার আসল সত্য জানার জন্য
বায়না করতে শুরু করলাম। শেষমেশ অম্বরীশ বাধ্য হয়ে আমার সামনে অর্ধেক সত্য উন্মোচন করে ফেলল। এই দেখো, এই শাখাটা হাতে ধরে দেখো তো, তোমার সারা হাতে গুঁড়ো লেগে থাকে কিনা। আমি হাত বাড়িয়ে শাখাটা নেড়ে চেড়ে দেখে আবার অম্বরীশকে ফেরত দিয়ে বললাম, হ্যাঁ লাগছে তো, মনে হয় পোকা খাওয়া শাক কেটে এটা বানানো হয়েছে। একদম তাই। আর সেই দিন যখন পূর্ণিমা দেবীর প্রেসক্রিপশনে আমি হাত দিয়েছিলাম, তখনও আমার হাতে এই শাখার গুঁড়ো লেগে গিয়েছিল। সেটা লক্ষ্য করেই পূর্ণিমা দেবীর হাতের দিকে তাকাতেই দেখলাম, না, ওনার তো হাত খালি নেই, হাতে শাখাপলা দুটোই রয়েছে, অর্থাৎ এক জোড়া এক্সট্রা শাখা উনি আলমারিতে গুছিয়ে রেখেছেন। এটা হলো প্রথম খটকা। দ্বিতীয় খটকা লাগলো আলমারিতে ওনার ওষুধ গুছিয়ে রাখার কাণ্ড দেখে। ওনার ঘরে শোকেস রয়েছে, ড্রয়ার রয়েছে, তারপরেও আলমারিতে ওষুধ, তাও আবার মাইগ্রেনের মতো অসুখের ওষুধ। এই ব্যথা উঠলে তো মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, তখন আলমারি খুঁজে ওষুধ বার করার মতন ধৈর্য বা শারীরিক অবস্থা কোনোটাই থাকে না। তাহলে নিশ্চয়ই ভুল করে পূর্ণিমা দেবী এই ওষুধ আলমারিতে তুলেছেন, কারণ সেদিন মানে অ্যাক্সিডেন্টের দিন ওনার কাছে যা কিছু সেসব আগে বাড়িতে এসে লুকিয়ে ফেলাটাই ছিল ওনার একমাত্র উদ্দেশ্য। আর সেটা করতে গিয়ে কোনটা বাইরে রাখতে হবে আর কোনটা আলমারিতে তুলে রাখতে হবে সেটা ভুলে গিয়েছিলেন। তৃতীয়ত, প্রেসক্রিপশনের তারিখ অনুযায়ী আজ পূর্ণিমা দেবীর চেক আপের দিন, তাই আজকে ওনার অবর্তমানে ওনার ঘরে ঢুকেই আলমারি ঘেঁটে এই মারণ শাখা বার করতে হয়েছে। তার মানে পূর্ণিমা দেবী, এই দেখো, এই শাখায় একটা গুপ্ত ফাঁক রয়েছে, যেই ফাঁকে তুমি কিছু ভরেও রাখতে পারবে। আর শাখাটার ওপরে ডট পেনের মাথার মতো চাপ দিলে এদিক থেকে একটা ইঞ্জেকশন বেরিয়ে আসে। এই যে, অর্থাৎ ইঞ্জেকশনের সূঁচটা দুটো স্তর ভেদ করে বেরোয়। খুব সহজেই এই ভিতরের খাপে বিষ রাখলে প্রতিপক্ষকে বিষ ইনজেক্ট করে মেরেও ফেলা যেতে পারে। কিন্তু পোস্টমর্টেম মিথ্যা হয়ে গেল। এই একটা জায়গাতে এসেই আমার যত খটকা লাগছে। এই খটকা নিয়ে ভাবতে ভাবতে আমাদের রাত কেটে যায়। তারপর সকাল হতেই আমরা আসল সত্য সকলের সামনে তুলে ধরার জন্য প্রস্তুত হতে থাকি। এই তো সকলেই উপস্থিত হয়েছেন। এ কি, আপনাদের সঙ্গে সুকান্ত কি করছে? এই কেসে ওনার যাতায়াত আছে, তাই ওনাকে আসতে হলো। ওর এখানে কি কাজ? সেটা তো আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন। এবার আপনি আসল সত্যিটা স্বীকার করবেন নাকি এর পরেও আমাকেই সবটা বলে যেতে হবে? কিভাবে কি করেছেন সেসব কিছু বলতে হবে না, ওটা আমি নিজেই বার করে ফেলেছি। শুধু কি কারণে এমন নৃশংস কাজটা করলেন সেটা বলুন। কি বলছেন এসব? ও, বুঝতে পারছেন না? বেশ, এই শাখা জোড়া দেখুন তো, চিনতে পারেন কিনা? এগুলো কিন্তু আপনার মাপের। শাখার ভিতরে আবার ইঞ্জেকশন রয়েছে, জানেন? শাখাটা এভাবে চাপ দিলেই সেই ইঞ্জেকশন বাইরে এসে মানবদেহে তরল পুশ করে দেয়। আর পালাবার পথ নেই পূর্ণিমা দেবী। এবার যা করেছেন সবটা নিজের মুখে স্বীকার করুন। দিদি, তুমি? তোমরা সবাই আমাকে বাধ্য করেছিলে এটা করতে। আমি কি করব বলো? ভবিষ্যৎটা সুরক্ষিত করার স্বপ্ন তো সব মানুষের থাকে, সেই অধিকারও থাকে। তবে আমি কেন সেই সুখ থেকে বঞ্চিত হব বলতে পারো? আমি যদি আজকে দাদাকে খুন না করতাম, তবে হয়তো দাদা তোমার মেয়ের বরকে বা তোমাকে এই বাড়িটা লিখে দিয়ে যেত। আর তোমার সাথে তো আমার সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই না? হয়তো পরবর্তীতে তুমি নিজেই আমার এই বাড়িতে এত ঘন ঘন আসাটা বন্ধ করে দিতে। কিন্তু সেই সুখ ভোগ করার জন্য কারণ নিষ্কলঙ্ক জীবন কেড়ে নেবার মতো অধিকার কারোর থাকে না পূর্ণিমা দেবী। এটা আপনাকে বুঝতে হবে। কেন থাকে না? কেন থাকে না? ছোটবেলায় বাবা 7 করে নাম রেখেছিল পূর্ণিমা, কিন্তু সারাটা জীবন আমি শুধু অন্ধকারেই থেকে গেলাম। সব কিছুর গুরু ভাগ, সব ভালো কিছুর ভাগিদার সব সময় দাদারা থেকেছে। আমি কখনোই কোনো ভালো কিছুর অংশীদার ছিলাম না। ছোটবেলায় পাতে মাছের মুড়ো থেকে শুরু করে বড় হয়ে সম্পত্তির দলিলে পর্যন্ত আমার নাম নেই। কেন কেন বলতে পারেন? কিন্তু আপনি কি দিয়ে ওনার শরীরে বিষটা ঢুকিয়েছিলেন? রিফিন ইনজেক্ট করেছিলাম। এর আগেও চেষ্টা করেছিলাম সুচ ছাড়া অন্য কোনোভাবে শরীরের মধ্যে বিষ প্রয়োগ করতে, কিন্তু হয়নি। সেই জন্যই মাঝে মাঝে দাদার বমি পেত, গা গোলাতো। দানাদার রিজিন দিয়ে শুধুমাত্র শরীরটা দুর্বল করতে পেরেছিলাম, তাই ডাক্তার দেখাবার নাম করে দাদাকে বাইরে নিয়ে যাই।
লোকজনের ভিড়ে ইঞ্জেকশন পুশ করলেও দাদা কথা বলতে বলতে সেই বেদনা অনুভব করেনি। উপরি পাওনা হিসাবে সত্যি সেদিন ওই ট্যাক্সিটা এসে বেসামালভাবে ধাক্কা মারে দাদাকে। আমি বুঝতে পারছিলাম না যে আমি অন্তত বেঁচে গেলাম, কিন্তু বৌদি হঠাৎ এমন ক্ষেপে উঠল যে আপনার আর শেষ রক্ষা হলো না। রিসিনের ইঞ্জেকশনে মানুষ মরতে পারে, এটা তুমি কি করে জানলে? তোর কম্পাউন্ডারকে এক রোগী একটা পাউডারের নাম দেখিয়ে জিজ্ঞাসা করছিল ওনার গায়ের চুলকানির জন্য রিজিন দেওয়া পাউডার কিনবেন কিনা। তোর কম্পাউন্ডার বললেন, না, এসবের ব্যবহার যত কম করা যায় ততই মঙ্গল। ব্যাস, 1-2 কথায় তরল রিজিনের অপকারিতার কথা উঠল। কিন্তু এটা তো সহজে বিক্রি করা হয় না। এর উত্তর আমার কাছে আছে। এই যে ধরুন, আপনার ওষুধের লিস্ট লেখার কাগজ আর স্ট্যাম্প। উনি কোনো একদিন কোনো এক ফাঁকে গিয়ে এই দুটো জিনিস হাতিয়ে এনে একটা অর্ডার করেছিলেন, অর্থাৎ এক প্রকার আপনার নাম ভাঙিয়ে বিষ কিনেছেন। রিজিনের ইঞ্জেকশন সবচেয়ে সেফ। যার শরীরের মধ্যে যায়, বাইরে থেকে তার শরীরের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, হয়তো তাৎক্ষণিক সেই জায়গাটা ফুলে ওঠে, কিন্তু শরীরের মধ্যে বড় কোনো পরিবর্তন হয় না। আবার এই ইঞ্জেকশন প্রতিরোধও করা যায় না, আর তাই পোস্টমর্টেম করলেও এটা ধরা পড়েনি। আমার প্রতি অবিচার করা হয়েছিল, তাই আমি এটা করেছি। বাদবাকি জীবনটা যে আপনাকে আর আয় ব্যয় নিয়ে ভাবতেই হবে না পূর্ণিমা দেবী। এবার আপনি গারদের ওপরে থাকবেন, আর আপনার সমস্ত খরচাপাতি সরকার যোগাবে। না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। না না, এটা হতে পারে না। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। লাভ নেই পূর্ণিমা দেবী। বাদবাকি জীবনটা কি কি পেতে পারতেন আর কি কি নিজের লোভের কারণে হারিয়ে ফেললেন, সেটা ভেবেই কাটিয়ে দিতে হবে। যাক, সুমিত্রা দেবী, আমার কাজ শেষ। বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, বাকি কাজটা ওনারাই করবেন। আর আপনার দাদার সহকর্মী হওয়ার দরুন আপনার তো বিশেষভাবে খাতির করা হবে। আর আপনারা সকলে এখন খুব সাবধানে থাকবেন। আর এই যে সুকান্তবাবু, নিজের চেম্বারে একটু মনোযোগ দিন। হ্যাঁ, জানি এই বয়সটা খুব খারাপ, হয়তো একটু আধটু এদিকে ওদিকে মন ফসকে যায়, তাই বলে এতটা উদাসীন হবেন না যে লোকজন চেম্বারে ঢুকে আপনার জিনিসপত্র চুরি করে নিয়ে গেলেও আপনার সম্বিত থাকবে না। ভালো থাকবেন। চললাম, নমস্কার। চলো অদ্বৈত।